আজকে আমরা শুরু করব হচ্ছে স্লিপ এবং ক্রস স্লিপ দিয়ে। তো আমরা ক্লাইম্ব এবং ক্রস স্লিপ দিয়ে। আমরা ক্লাইম্ব শব্দটা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কি একটা হচ্ছে গ্লাইড, অ্যানাদার টার্ম আমরা দেখেছিলাম সেটা হচ্ছে ক্লাইম্ব। ক্লাইম্ব সম্পর্কে আমরা কি বলেছিলাম? ক্লাইম্বটা কি কারো কি মনে আছে? ক্লাইম্বটা কি? নন কনজারভেটিভ মোশন এরকম। হ্যাঁ, নন কনজারভেটিভ মোশন থাকবে হচ্ছে আমাদের এক স্লিপ প্লেন থেকে আরেকটা স্লিপ প্লেনে যদি আমাদের অ্যাটম জাম্প করে চলে যায়, মুভ করে, মনে করো কোনো কারণে এখানে বাধা পেলো, এখানে মনে করো একটা ছোট একটা ওয়াল আছে, তাহলে আমি এটা যখন রোল করতে থাকবো, এটা রোল করতে হতে এখানে এসে স্টার্ট হয়ে যাবে। তখন যদি সে সাহস করতে পারে করে উপরে বা নিচে জাম্প করলো, মনে করে উপরে বা নিচে একটা জাম্প করে চলে গেল, সেই সাহসটা দিতে পারে, সেটা হচ্ছে ক্লাইম্ব। সেই সাহসটা তাকে দেবে হচ্ছে টেম্পারেচার বাই ডিফিউশনের মাধ্যমে সেই সাহসটা দেবে। আচ্ছা, সেটা আমরা এখন আসলে দেখবো। এখন হচ্ছে আমাদের এজ ডিসলোকেশন সাধারণত আমাদের কি করে, আমাদের এই ক্লাইম্ব মেথডের মাধ্যমে এজ ডিসলোকেশন মুভ করতে পারে। এজ ডিসলোকেশন যদি হয়, এজ ডিসলোকেশন আমাদের গ্লাইড করতে থাকবে, একটা প্লেনের উপরে গ্লাইড করছে, কোনো কারণে বাধা পেলে সে ক্লাইম্ব করবে। আর যদি হচ্ছে আমাদের এবং স্ক্রু ডিসলোকেশন কি করবে? স্ক্রু ডিসলোকেশন সাধারণত আমাদের হচ্ছে এখন একটা জিনিস আগে একটু বলে নেই। স্ক্রু ডিসলোকেশনের হচ্ছে দেখো বার্গার ক্ষেত্রে কি হচ্ছে, তার হচ্ছে আমাদের ডিসলোকেশন লাইনের সাথে প্যারালালি আছে, ঠিক না? তার মানে যদি তাদের কোনো অলরেডি কোনো ধরনের আমাদের যে প্লেনটাকে যদি কোনো ইন্টারসেক্টিং আমাদের প্লেন থাকে, যদি এরকম কোনো ইন্টারসেক্টিং প্লেন থাকে, সে প্রতিটা প্লেনই তার জন্য কিন্তু তখন হচ্ছে তার স্লিপ প্লেন হিসেবে কাজ করবে। কিন্তু এখানে যেহেতু পারপেন্ডিকুলারলি থাকে, এই ঘটনাটা হচ্ছে একটা পার্টিকুলার প্লেনের জন্য ট্রু। কিন্তু এখানে আমাদের ইন্টারসেক্টিং প্লেন যদি পাই স্ক্রু ডিসলোকেশনের বেলায়, স্ক্রু ডিসলোকেশনে যদি আমাদের কোনো ইন্টারসেক্টিং প্লেন থাকে, তো প্রতিটা প্লেনই সে গ্লাইড করতে পারবে, ঠিক আছে? যদি ইন্টারসেক্টিং প্লেন থাকে তাহলে সে এই প্লেনও যেতে পারবে, এই প্লেনও মুভ করতে পারবে, এই প্লেনও সে তার মতো করে যদি তার ক্যারেক্টারিস্টিক্স মিট করে তাহলে সে সেভাবে করে সে মুভ করতে পারবে। যদি মনে করো যে জিওমেট্রিক্যাল যে কন্ডিশন কনস্ট্রেন্ট গুলো ছিল সেগুলো যদি মিট করতে পারে তাহলে সে মুভ করতে পারবে। তার মানে হচ্ছে স্ক্রু ডিসলোকেশন অনেকগুলো প্লেনেই ইন্টারসেক্টিং প্লেনে সে গ্লাইড করতে পারবে, কিন্তু এজ ডিসলোকেশনে গ্লাইড হবে শুধুমাত্র স্লিপ প্লেন যেটাতে ডিসলোকেশনের লাইন ভেক্টর এবং সব বার্গার ভেক্টর সবকিছু আছে, শুধুমাত্র সেটাতে করবে। সে চেঞ্জ করতে পারবে স্লিপ প্লেন যদি তার ওরকম কোনো উপরে বা নিচে যদি আমাদের এরকম প্যারালালি কোনো আবার আলাদা প্লেন থাকে, তখন সে সেখানে যেতে পারবে। তাহলে আমাদের স্ক্রু ডিসলোকেশনের বেলায় গ্লাইডটা কি হবে? স্ক্রু ডিসলোকেশনের বেলাতে মনে করো সে প্রথমে এই যদি আমাদের একটা মনে করো আমাদের এই লাইনে আমাদের ডিসলোকেশন মনে করো আমাদের এই প্লেনের মধ্যে মনে করো মুভ করছে, এই প্লেনে ডিসলোকেশন মুভ করতেছে মানে কি এটা আস্তে আস্তে এই এরিয়াটা বড় হচ্ছে, হতে 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 মনে করো সে এই প্লেনে পুরোপুরি সে ডিসলোকেশনটা তার মুভমেন্ট কমপ্লিট করলো। করার পরে সে কি হবে, সে যদি দেখে এরকম একটা ইন্টারসেক্টিং সে প্লেন যদি পায়, এই যে মনে করো এই পাশে এরকম একটা ইন্টারসেক্টিং প্লেন যদি পায়, তাহলে এই যে গ্লাইড করে যে মুভমেন্ট করছে গ্লাইডটা ওই ইন্টারসেক্টিং প্লেনে সে কন্টিনিউ করতে পারবে। যদি তার ইন্টারসেক্টিং প্লেন থাকে ওই প্লেনেও সে তখন আমাদের এফসিসি বেলায় দেখা হচ্ছে আমাদের হচ্ছে যে মনে করো এই প্লেনটা ছিল, এই প্লেনটা হচ্ছে আমাদের 111 প্লেন, আর এই নিচের এই প্লেনটা হচ্ছে আমাদের 1 1/1 প্লেন, ঠিক আছে? তারপর এইটা হচ্ছে আবার প্যারালাল 111। তো এইটা যদি হয়, এই প্লেন থেকে যখন সেটা ডিসলোকেশন মুভমেন্ট কমপ্লিট হয়ে গেল, ডিফর্মেশন হয়ে গেল, তারপর যদি সে ইন্টারসেক্টিং প্লেন পায় এই 101 ডিরেকশনে কমনে, তাহলে সে ওই 1 প্লেনে সে গ্লাইড করবে, ওইখানে সে গ্লাইড কন্টিনিউ করবে। করার পরে সে ওইটাতে কমপ্লিট হলো, হওয়ার পরে আবার যদি একটা ইন্টারসেক্টিং প্লেন সে এখানে পায়, তাহলে আবার ওই প্লেনও তখন যে সে গ্লাইড কন্টিনিউ করবে। তার মানে কি এইখানে স্ক্রু ডিসলোকেশনের বেলায় আমাদের ডিসলোকেশনের অ্যাক্টিভিটি আমাদের তুলনামূলকভাবে আমাদের বেশি হবে। হ্যাঁ হানিফ বলো।
স্যার স্লাইড দেখতে পাচ্ছেন, আপনি কি স্লাইড শেয়ার তো দিয়েছেন? সেটা কি সবার জন্য একই সমস্যা? দেখতে পাচ্ছি। স্যার আমরা দেখতে পাচ্ছি। তাহলে তুমি জাস্ট লগ আউট করে আবার লগ ইন করো। জি স্যার। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ স্যার ওই স্ক্রু ডিসলোকেশন, স্ক্রুর যে ব্যাপারটা বুঝাইলেন, ওই যে কয়েকটা প্লেনে গ্লাইড হয়, ওটা আবার একটু বললে একটু বুঝতাম আর কি। কম বুঝতে পারছি। স্ক্রু ডিসলোকেশন। আচ্ছা আমি কুইক যাই, আজকের থেকে আমরা একটু কুইক যাওয়া শুরু করতে হবে, আমাদের সিলেবাস অনেক পড়ে আছে তো আমরা একটু কুইক যাব। হ্যাঁ আচ্ছা আমি এইটা পড়ি স্লিপ। এখন হচ্ছে সিন্স দ্য বার্গার ভেক্টর, সরি, সিন্স দ্য বার্গার ভেক্টর ইজ প্যারালাল টু এ স্ক্রু ডিসলোকেশন, any plane containing the dislocation is a possible slip plane, is a possible slip plane। যদি আমরা এই ছবিটার দিকে তাকাই, বার্গার ভেক্টর হচ্ছে কি ডিসলোকেশনের সাথে প্যারালাল, তাই না? বার্গার ভেক্টর হচ্ছে আমাদের ডিসলোকেশন লাইনের সাথে প্যারালাল। ডিসলোকেশন লাইন যদি আমার এটা হয়, মনে করো সে ছিল এই ইনিশিয়ালি এই প্লেনটাতে ছিল, যদি প্যারালাল, যদি সে যদি কোনো ধরনের এমন যেহেতু প্যারালাল, তার মানে কি এমন যদি আমি কোনো একটা প্লেন পাই, কোনো একটা প্লেন যদি ইন্টারসেক্টিং একটা প্লেন যদি পাই যেটা মনে করো ওই প্লেনটার সাথে ইন্টারসেক্ট করছে, তাহলে আমি ওই প্লেনে যদি আমি ডিসলোকেশনটাও আমার ওই প্লেনও সে মুভ করতে পারবে। কারণ কি আমার ডিসলোকেশন ইন্টারসেক্টিং প্লেনের সাথে এইভাবেও গ্লাইড করে যেতে পারে, আবার এই প্লেনেও কিন্তু সে গ্লাইড করে চলে যেতে পারবে। কারণ ডিসলোকেশনের বার্গার সেক্টর তাকে কোনো অন্য কোনো ধরনের বাধা দিচ্ছে না। কারণ বাধা দিচ্ছে না কারণ কি আমি একটা স্লিপ প্লেনকে প্রপারলি ডিফাইন করতে গেলে আমাদের যদি এজ ডিসলোকেশন কি হচ্ছে, ডিসলোকেশনের সাথে বার্গার সেক্টরটা পারপেন্ডিকুলার থাকতে হচ্ছে। যার জন্য সে এই প্লেন থেকে ইন্টারসেক্টিং প্লেনে গেলে কিন্তু আমার সেই কন্ডিশনটা মিট করবে না, সে কিন্তু তখন কিন্তু আর মুভ করতে পারবে না। কিন্তু এজ ডিসলোকেশনের বেলায় যেহেতু লাইনের সাথে প্যারালাল, তাই লাইন যেদিকে তুমি যদি অন্য একটা এক প্লেন থেকে আরেক প্লেনে যদি তাকে স্লাইড করে নিয়ে যেতে পারো, তখন কিন্তু ডিসলোকেশন তাকে বাধা দিবে না, তাকে চলে যেতে পারবে। ঠিক আছে? জি মানে স্যার, জি স্যার বুঝতে পারছি। তোমার এইটা এইভাবে করে মনে করো পার্টিকুলারলি মুভ করতে পারতেছে। আমি কালারটা চেঞ্জ করি। এই এই ডিসলোকেশন লাইনটা এই প্লেনে এইভাবে করে পারপেন্ডিকুলারলি মুভ করতে পারবে, তাই না? যদি অন্য একটা স্লিপ প্লেন যদি তার উপরে চলে আসে, তখন সে ওই প্লেনেও সে মুভ করতে পারবে। এই প্লেনগুলোতে কি হচ্ছে ইন্টারসেক্টিং প্লেন, এই ইন্টারসেক্টিং প্লেন যদি সে পায়, সে এইভাবে করে আরেক প্লেনে সে মুভ করে চলে যেতে পারে। তার মানে কি আমি প্রথমে আমি গ্লাইড করছি এই প্লেনে, গ্লাইড করতে করতে যদি কোনো কারণে আমি সমস্যা হলো, তখন আমি একটা আমার সাথে এরকম একটা ইন্টারসেক্টিং প্লেন পেলে আমি সেই প্লেনে চলে যেতে পারবো। তার মানে কি ডিসলোকেশন অ্যাক্টিভিটি আমার এখানে মনে করো 20% অ্যাক্টিভিটি ছিল, হ্যাঁ মানে সে 20% পর্যন্ত ডিফর্ম করছে, তারপর সে আটকে যাওয়ার কথা ছিল। বাট হোয়াট হ্যাপেন্স নাও, সে একটা ইন্টারসেক্টিং প্লেন যদি পেয়ে গেছে, সে এখানে যে আবার মনে করো 25% সে ডিফর্মেশনের কাজ করে দিতে পারলো। তার মানে কি আমার টোটাল ডিসলোকেশন অ্যাক্টিভিটি আমার বেশি হয়ে গেল না কম্পেয়ার টু, মনে করো এখানেও আমাদের একই ঘটনা ঘটলো, মনে করো এখানে 25% ডিফর্মেশন হলো। সে তুলনায় আমি একটা স্ক্রু ডিসলোকেশন যদি থাকে, তাহলে আমি সেখানে আরো বেশি অ্যাক্টিভিটি পাচ্ছি না। তো এটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ, যদি আমাদের স্ক্রু ডিসলোকেশন আমি মুভ করাতে পারি। এজ ডিসলোকেশন যদি অতটুকু করতে পারার কথা, স্ক্রু ডিসলোকেশনের কারণে আমি আরো বেশি অ্যাক্টিভিটি সেখানে আমি পাবো। তো এখানে হচ্ছে এটা দেখানো হচ্ছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে ভালো মতো পরীক্ষার জন্য করতে হয়। এটা অনেক সময় আমি দেখেছি টার্ম ফাইনালে আসে। তো মনে করো আমাদের এই যে ডিসলোকেশন, আমাদের মনে করো এই একটা এই প্লেনটা হচ্ছে আমাদের 1 1 1 1 প্লেন, এটা হচ্ছে আমাদের 1 1 বার 1 প্লেন, এটা আবার হচ্ছে 1 1 1 প্লেন। এখন এই প্লেনে আমাদের 110 ডিরেকশনে আমাদের একটা এইখানে দেখো আমাদের একটা স্লিপ হচ্ছে। এই স্লিপটা হচ্ছে কি স্ক্রু ডিসলোকেশন হচ্ছে। স্ক্রু ডিসলোকেশন মুভ করতে করতে মনে করো সে এই প্লেনে কমপ্লিট করলো, কমপ্লিট করার পরে তারপরে তার ইন্টারসেক্টিং প্লেন যদি থাকে, যেটা বার্গার সেক্টর হচ্ছে এই ডিরেকশনের সাথে 110 ডিরেকশনের সাথে প্যারালাল যদি থাকে, ভেরি গুড, সে এখানে কন্টিনিউ করতে পারবে গ্লাইডটা, এখানে ওভার মানে এখানে সে চলে আসতে পারবে, চলে এসে সে এখানেও কন্টিনিউ করবে। কন্টিনিউ করে আবার যদি ইন্টারসেক্টিং প্লেন থাকে, তখন আবার যদি সে আবার দেখা যাচ্ছে 110 ডিরেকশন হচ্ছে বার্গার সেক্টরের সাথে প্যারালাল, তখন সে সেই ডিরেকশনও সে আবার কন্টিনিউ করতে পারবে। তাহলে এখানে হচ্ছে আমাদের স্লিপ বা গ্লাইড স্ক্রু ডিসলোকেশন, এখানে গ্লাইড বা স্লিপ কমপ্লিট হলো, কমপ্লিট স্লিপ হচ্ছে এখানে কমপ্লিট। নাও ইন্টারসেক্টিং প্লেন আসলো, সে কি করলো স্লিপটাকে পরের প্লেনে ক্রস করলো, ক্রস করে যাওয়াতে তাকে বলা হলো ক্রস স্লিপ।
এখানে কি হলো, দুইবার ক্রস স্লিপ হলো, তাই এটাকে আমরা বলছি ডাবল ক্রস স্লিপ। ঠিক আছে, ক্লাইম্ব তাহলে কি? ক্লাইম্ব হচ্ছে আমাদের একটু আগে যেটা বললাম, এখানে আমাদের ডিসলোকেশনের মুভমেন্ট 25% অ্যাক্টিভিটি আমরা দেখতে পেলাম, হওয়ার পরে সে আটকে গেল। ক্রস স্লিপ হলে সে সুন্দর আরেকটা প্লেনে করতে পারবে, কিন্তু ওইটা ক্রস স্লিপ করতে পারবে শুধুমাত্র স্ক্রু ডিসলোকেশন, এজ ডিসলোকেশন সেটা করতে পারবে না। তো এখন এজ ডিসলোকেশন কি করবে? At low temperatures, when diffusion is difficult, it's nearly impossible, solid state deformation হবে কিছু কিন্তু কম। In the absence of non-equilibrium concentration of point defects vacancies, the movement of dislocation is restricted almost to glide. Dislocation এর movement, edge dislocation এর movement of edge dislocation, edge কথাটা লেখা হয়নি, edge dislocation শুধুমাত্র স্লিপ প্লেনের উপরে গ্লাইড করে করে সে মুভ করবে। এখন যদি এখানে কোনো বাধা আসে, বাধা মানে কি? গ্রেন বাউন্ডারি। আমরা গ্রেন বাউন্ডারিকে আমরা একটা বাধা বলতে পারি। মনে করি এটা হচ্ছে আমাদের গ্রেন 1, এটা হচ্ছে আমাদের গ্রেন 2। তার মানে এজ ডিসলোকেশন মুভ করতে করতে গ্রেন বাউন্ডারিতে যখন আসবে সে তখন বাধা পেয়ে গেল। বাধা পেয়ে গেলে এখন কি হবে? সে এখানে স্টাক হয়ে যাবে। এটাকে আমরা বলি হচ্ছে ডিসলোকেশন পাইল আপ। ডিসলোকেশন পাইল আপ, ডিসলোকেশন এখানে পাইল আপ করলো। পাইল আপ হলে তাহলে কি হবে? আমাদের সেটা মুভ করতে পারবে না। তখন কিভাবে মুভ করতে পারবে? একটা কন্ডিশন, যদি if you apply some temperature, then it can move to a it can move out of its slip plane by a process named climb. Climb process এর মাধ্যমে he can continue his movement. কিভাবে? from one plane to another plane. কিভাবে হবে আমরা সেটা এখন দেখি। একটু প্রথমে একটু ভিজুয়ালাইজ করি, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে আমাদের একটা স্ক্রু ডিসলোকেশন আছে, তাই না? নাকি এজ ডিসলোকেশন আছে? রুবেল মিয়া, ইয়েস স্যার। এখানে আমাদের কি টাইপের ডিসলোকেশন দেখতে পাচ্ছি? কি কি ধরনের ডিসলোকেশন এখানে আছে? এজ না স্ক্রু নাকি দুইটাই আছে? স্যার এজ ডিসলোকেশন হচ্ছে একটা এক্সট্রা পেন থাকা, আর এক্সট্রা পেন এখানে কি আছে সেটা জানতে চাচ্ছি। স্যার এজ ডিসলোকেশন। আচ্ছা, হ্যাঁ নাজিয়া, তুমি হ্যান্ড রেজ করেছিলে, বলো। এজ ডিসলোকেশন। আচ্ছা, না আমি যাকে জিজ্ঞাসা করবো সেই শুধু বললে হবে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করবো, যাকে জিজ্ঞাসা করবো সে হ্যান্ড রেজ করলে মানে তখন হ্যান্ড রেজ করো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের যেটা আছে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এই সলিড ফিল যেগুলো আছে, ব্ল্যাক ফিল করা আছে, সেগুলো হচ্ছে আমাদের একটা এজ ডিসলোকেশন, তাই না? এই এজ ডিসলোকেশনটা আমাদের হচ্ছে এই প্লেনের উপরে আছে। এখন নাজিয়া তুমি বলো তো, এই যে আমি একটা প্লেন আঁকলাম, এই প্লেনটার নাম কি? স্যার নিচেরটা? আমি যে একটা লাইন ড্র করলাম, বলছি এটা একটা প্লেন, এই প্লেনটার নাম কি? 110। না, প্লেনের নামটা জিজ্ঞাসা করেছি আমি তো। আচ্ছা, স্লিপ প্লেন। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে স্লিপ প্লেন। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের স্লিপ প্লেন। এই স্লিপ প্লেনের উপরে ডিসলোকেশনটা মুভ করছে। হ্যাঁ, আমরা এই ডিরেকশনে মুভ করছে। তো কোনো কারণে যদি সে বাধা পায়, আটকে গেল, আমি তাকে একটু টেম্পারেচার দিয়ে তাকে আমি হিট আপ করলাম, আমরা একটু টেম্পারেচার তাকে দিলাম। যখন সে কি করবে? তখন মনে করো আশেপাশে যদি একটা ভ্যাকেন্সি থাকে, আশেপাশে যদি একটা ভ্যাকেন্সি থাকে, তখন কি করলো? এই স্লিপ প্লেনের অ্যাটমটা জাম্প করে ডিফিউশন করলো। ডিফিউশন হয়ে সে ওইখানে চলে গেল। যদি ওইখানে যদি চলে যায়, তার মানে এই যে একটা ভ্যাকেন্ট জায়গা ছিল, এই ভ্যাকেন্সিটা আমাদের তাহলে কি হয়ে গেল? ওই পজিশনটা এখন ফিল আপ হয়ে গেল না? এই যে এই পজিশনটা এখন ফিল আপ হয়ে গেল না? এই এ অ্যাটমটা জাম্প করে এখানে চলে আসলো। মানে এটা যদি 1 2 3 4 5 6 7, তাহলে 4 কলামের অ্যাটমটা জাম্প করে 5 কলামে চলে আসলো।
তার মানে এ অ্যাটমটা মুভ করে এই কন্ডিশনে এখানে যে সার্কেল করছি সেখানে চলে আসবে, তাই না? 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের এই যে এই পজিশনটা এখন আমাদের কি হয়ে গেল, এখানে কি খালি হয়ে গেল না? এটা এখন একটা ভ্যাকেন্ট পজিশন হয়ে গেল না? এই ভ্যাকেন্ট পজিশন যখন হয়ে গেল, তার তার মানে তখন কি হবে, এই এই অ্যাটমের পিছনে তো আরো রো অফ অ্যাটমস বলি আমরা, রো অফ অ্যাটমস, আরো অনেকগুলো আমাদের অ্যাটমের সারি পিছন পিছন রয়েছে, সবগুলি আমাদের এই ভ্যাকেন্সি বরাবর তারা আস্তে আস্তে এভাবে করে তারা শিফট হয়ে গেল। যদি শিফট হয়ে যায় তাহলে আমাদের ডিসলোকেশনটা কি হলো, আগে ছিল এখানে 1 2 3 4, এখানে 4 রো ছিল, তাহলে আমাদের এখন কি হলো, সে 3টা রো হয়ে গেল না, একটা বাদ হয়ে গেল না? তাহলে আমাদের দেখে কি মনে হচ্ছে, আমাদের এই যে একটা স্লিপ প্লেন ছিল, এখন এই অ্যাটমটা, এই ডিসলোকেশনটা এখন এই স্লিপ প্লেনের উপরে এখন চলে গেল না? আমি যদি ব্যাপারটাকে মানে আগে ওনারা এইভাবেই ডিসক্রাইব করেছিলেন সেই বহুকাল আগে, বহু বছর আগে, দেখে মনে হচ্ছে ডিসলোকেশনটা জাম্প করে আরেকটা প্লেনে চলে গেছে। কথাটা বোঝা গেছে? জাম্প করে যে আলাদা প্লেনে চলে গেল, এই প্রসেসটাকে বলা হলো ক্লাইম্ব। যে যদি কোনো কারণে একটা এজ ডিসলোকেশন তার মুভমেন্টকে বাধা পায় এবং গিভেন তুমি তাকে এনাফ টেম্পারেচার সেখানে আছে, তখন সে তার ডিসলোকেশন অ্যাক্টিভিটি বন্ধ না করে সে আরেক প্লেনে চলে যেতে পারে, জাম্প করতে পারে। যদি জাম্পটা উপরে প্লেনে হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে পজিটিভ ক্লাইম্ব। বেসিক্যালি সে কি করলো এখানে, আর একটা কতগুলো অ্যাটম ডিসলোকেশনটা তার কতগুলো অ্যাটম ডিফিউশন হয়ে ভ্যাকেন্ট সাইটে চলে গেল, চলে যাওয়াতে ডিসলোকেশনটার এই আগে এই দুটো অংশটুকু আমাদের এমটি ছিল এই এক্সট্রা হাফ প্লেনের নিচে, এখন হচ্ছে আমাদের এই তিনটা অংশ, এই তিনটা অ্যাটমের লেয়ার পর্যন্ত এই অংশটুকু আমাদের এমটি হয়ে গেল। তার মানে দেখে মনে হচ্ছে ডিসলোকেশনটা আমাদের জাম্প করে উপরে চলে গেছে। ঠিক আছে, এটাকে আমরা বলছি যেহেতু উপরে দিয়ে গেল, এটাকে আমরা বলছি পজিটিভ ক্লাইম্ব। এখন আমাকে এইখানে আমি নেগেটিভ ক্লাইম্ব নিচে ছবিটা আছে, কে আমাকে এটা এক্সপ্লেন করে দেবা? এনিওয়ান যে ফার্স্ট হ্যান্ড রেজ করবে সেই করো, কে করতে চাও? হ্যাঁ কৌশিক বলো। এইখানে স্যার ওই মানে আমাদের যে জেনারেল রো গুলো আছে ওইখান থেকে হলো আহ, যে এই হাফ প্লেনটা আছে ওইখানে ওই বরাবর আর কি অ্যাটম গুলা ডিফিউশন হয়ে ওই রোতে আর কি চলে যায়, ফলে ওইখানে স্যার ভ্যাকেন্সি তৈরি হয় আর রোটা নিচের দিকে স্যার এক এক রো বাড়ে আর কি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সীমান্ত বলো। থ্যাংক ইউ কৌশিক। 4 নম্বর কলামে যে এজ ডিসলোকেশনটা আছে সেটাই হচ্ছে আপনার দুইটা অ্যাটম আছে, আর স্লিপ প্লেনটা হচ্ছে 2 নম্বর রোতে আছে। আর যখন টেম্পারেচার বাড়ানো হয় তখন হচ্ছে একটা অ্যাটম 3 নম্বর রোতে একটা অ্যাটম হচ্ছে এজ ডিসলোকেশনের দিকে ডিফিউশন করে, ফলে হচ্ছে 4 নম্বর কলামে হচ্ছে একটা অ্যাটম বাড়ে আর স্লিপ প্লেন হচ্ছে নিচের দিকে ক্লাইম্ব করে, সো এটা নেগেটিভ ক্লাইম্ব হয়ে যায়। না, স্লিপ প্লেন নিচের দিকে ক্লাইম্ব করছে না, মানে বেসিক্যালি তো আমাদের প্রতিটা এখানে প্রতিটা দিকে আমাদের তো এখানে মনে করো প্লেন আছে, তাই না? আমাদের ডিসলোকেশনটা যেটা, থ্যাংক ইউ, হ্যাঁ সীমান্ত, যেটা হচ্ছে আমাদের দেখে যেটা মনে হচ্ছে এইখানে ডিসলোকেশনটা তার যে প্রথমে যে স্লিপ প্লেন ছিল নাম্বার 2 তে ছিল 1 2 3, হ্যাঁ এই যে 2 নম্বর লেয়ারের এখানে ছিল, আমার মনে হচ্ছে যে প্লেনটা যেহেতু ডিসলোকেশনটা তার দল ভারী করেছে, মনে হচ্ছে আগে সে আগের প্লেনে নাই, সে এখন মনে হবে যে আরেকটা ডিফারেন্ট প্লেনের মধ্যে সে চলে গেছে, নতুন প্লেনে চলে গেছে। তো জিনিসটাকে দেখে মনে হবে যে সে মনে হচ্ছে জন্য সে আগে ছিল এইখানে ছিল, সে জাম্প দিয়ে তার নিচের লেয়ারে চলে গেল ডিসলোকেশন মনে হচ্ছে, কারণ সে এইখানে মুভ করছিল, মুভ করে সে এখানে স্টাক হয়ে গেল, তারপর সে জাম্প করে নিচের প্লেনে যে সে আবার মুভমেন্ট কন্টিনিউ করছে। ব্যাপারটা মনে হচ্ছে এরকম যে আমাদের এখন একটা রোল ছিল, একটা স্টোন ছিল, সে এখানে বাধা পেলো, তাকে তখন তুমি শক্তি দিয়ে তাকে উপরের প্লেনে অথবা নিচের প্লেনে তাকে ট্রান্সফার করে দিলাম। ব্যাপারটা হচ্ছে এরকম। তাই যেহেতু নিচের দিকে যাচ্ছি এটাকে বলা হচ্ছে নেগেটিভ ক্লাইম্ব। হ্যাঁ থ্যাংক ইউ। যেটা হচ্ছে
তাহলে আমাদের পজিটিভ ক্লাইম্ব, নেগেটিভ ক্লাইম্ব, ক্রস স্লিপ আমরা দেখলাম। তার মানে কি আমাদের ডিসলোকেশনের মুভমেন্ট তাহলে আমরা কিভাবে মুভ করতেছে, মুতাসিম, রোলফুয়েল, মুতাসিম, স্যার ডিসলোকেশনের মুভমেন্ট আমরা কি দেখলাম এখন পর্যন্ত? স্যার একটা হচ্ছে গ্লাইড আর একটা হচ্ছে ক্লাইম্ব। একটা হচ্ছে গ্লাইড আর একটা হচ্ছে ক্লাইম্ব। তাহলে স্ক্রু ডিসলোকেশনের বেলায় কি হবে? ক্লাইম্ব হবে না স্যার, স্ক্রু ডিসলোকেশনের বেলায় ক্লাইম্ব হবে না, ওটা গ্লাইড মানে গ্লাইডটাকে বেশি প্রেফার করে। আচ্ছা, কারণ ক্লাইম্ব হতে হলে আমার হচ্ছে যে সে ওই পারপেন্ডিকুলার মুভমেন্ট লাগবে, মানে একটা ডিসলোকেশনের লাইন যেটা হচ্ছে এজ ডিসলোকেশনের কন্ডিশন যেভাবে আছে সেটা হলে হবে। আর মনে করো ইন জেনারেল মনে করো এই স্লিপ প্লেন যদি থাকে, হ্যাঁ, স্ক্রু ডিসলোকেশন কিন্তু স্লিপ প্লেনের উপরে সে গ্লাইড তার মতো করে সে গ্লাইড করে যাবে, ঠিক আছে? সে স্ক্রু ডিসলোকেশনও কিন্তু গ্লাইড করবে, কোনো সমস্যা নাই। কিন্তু তার অ্যাডভান্টেজ হচ্ছে সে যদি কোনো একটা এরকম একটা যদি তার সাথে ইন্টারসেক্টিং প্লেন যদি সে পায়, মনে করে এই প্লেনে সে গ্লাইড করছে, এখন যদি সে একটা ইন্টারসেক্টিং একটা প্লেন পায়, তখন সেই প্লেনের মতো সে এইখানে গ্লাইডটুকু সে কমপ্লিট করার পরে, মানে ডিফর্মেশন এটা হওয়ার পরে সে অটোমেটিক্যালি ওই প্লেনে সে ট্রান্সফার হয়ে যাবে, নিজে থেকে সে ট্রান্সফার হয়ে যাবে। তার এটুকু পর্যন্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে সে নিচে এভাবে করে মুভমেন্ট করতে পারবে। কিন্তু এজ ডিসলোকেশন, হ্যাঁ থ্যাংক ইউ মুতাসিম, কিন্তু এজ ডিসলোকেশন সেই কাজটা সে করতে পারবে না। সে কি করতে হবে? করতে হলে তাকে টেম্পারেচার দিতে হবে, দিয়ে তাকে ক্লাইম্ব করে অন্য প্লেনে নিতে হবে। তার মানে কি আমাদের মুভমেন্টের জন্য, ডিফর্মেশনের জন্য কোন ডিসলোকেশনটা আমাদেরকে বেশি হেল্প করছে ডিফর্মেশন যদি করতে চাই, এজ না স্ক্রু? স্ক্রু ডিসলোকেশন। এজ ডিসলোকেশন তখনই আমাদের বেশি হেল্প করবে যখন আমি তাকে টেম্পারেচার দেবো। যদি একটু টেম্পারেচার থাকে, এনাফ অ্যাক্টিভেশন এনার্জি থাকে, ডিফিউশন যদি সাফিসিয়েন্ট হয়, তাহলে আমরা তখন এজ ডিসলোকেশনও অনেক বেশি পরিমাণে আমাদের ডিফর্মেশনকে কন্টিনিউ করতে পারবে। আচ্ছা, এগুলো হচ্ছে কথাবার্তা লেখা, দরকার নাই। এগুলো নিজে একটু পড়ে নিও। ক্লাইম্ব এবং স্লিপ এগুলো আমাদের মাঝে, এগুলো আমরা বইতে আমরা পড়বো। ডিসলোকেশন লুপটা এটা তোমরা নিজেরা পড়ে নেবে, এটা আমি পড়াচ্ছি না, এটা আমি নিজেরা একটু দেখে নিলাম, এটা আমি পড়াচ্ছি না, এটা বই থেকে তোমরা নিজেরা দেখে নেবে। ডিসলোকেশন লুপ মানে হচ্ছে বেসিক্যালি একটা কথা বলি, আমরা ডিসলোকেশন যে এজ এবং স্ক্রু আমরা যেরকম দুই রকম দেখলাম, বেসিক্যালি হচ্ছে স্ক্রু বা এজ আমাদের বেসিক্যালি আমাদের ডিসলোকেশন আসলে একটা সে হচ্ছে একটা লুপের মতো করে থাকবে, একটা লুপের মতো থাকবে। তার বার্গার সেন্টারের সাথে তার রিলেশনশিপ অনুযায়ী থেকে আমরা তখন তাকে ভাগ করবো সে এজ কম্পোনেন্ট নাকি স্ক্রু কম্পোনেন্ট, ঠিক আছে? এইভাবে করে আমরা এর আগে যেটা ক্লাসে আমরা দেখেছিলাম, তো এইভাবে করে আমরা আলটিমেটলি তাকে আমরা এজ স্ক্রু কম্পোনেন্ট আমরা ভাগ করে নেব, এবং ডিসলোকেশনটা হচ্ছে একটা লুপ আকারে কন্টিনিউ করবে। লুপ আকারে কন্টিনিউ করবে কিভাবে? এজ ডিসলোকেশনের জন্য যদি পারপেন্ডিকুলারলি যদি থাকে তাহলে সে এজ বরাবর সে মুভ করবে, আর যদি প্যারালাল যে অংশটুকু থাকবে সেটা তার মতো করে এভাবে করে এক্সপ্যান্ড করবে, এভাবে করে করে লুপটাকে সে এক্সপ্যান্ড করতে থাকবে, তার মতো করে চারদিকে এক্সপ্যান্ড করবে। এখন আছে ডিসলোকেশন রিঅ্যাকশন। ডিসলোকেশন রিঅ্যাকশনস আসলে, হ্যাঁ আসিফুর রহমান। স্যার ওই আগের মানে পজিটিভ ক্লাইম্বে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার ওইখানে তো স্যার ভ্যাকেন্সি মানে একটা থাকলে তো মনে হবে না স্যার, মানে পিছনে কি একদম রো ভ্যাকেন্সি থাকে? সবগুলো যেতে হবে, মানে স্যার একসাথে কি এরকম রো থাকে ভ্যাকেন্সি? হ্যাঁ রো থাকে, একটা পজিশন থাকবে না, তো মনে করো স্ট্যাক অফ ভ্যাকেন্সি থাকবে। তো এখানে যদি একটা ভ্যাকেন্সি মুভ করলে তাহলে তো হবে না, কারণ আমার তো ডিসকাশন আসলে কি রো অফ এইখানে পিছনে আরো আছে, সব ভিতরে পিছনে আছে ভ্যাকেন্সি একইভাবে একটা মুভ করবে না, সবগুলো মুভ করবে, সেজন্য তো আমার টেম্পারেচার লাগবে। জি স্যার, ঠিক আছে। ডিসলোকেশন রিঅ্যাকশনস, ডিসলোকেশন হচ্ছে আমাদের কি হলো, ডিসলোকেশন হচ্ছে এখানে কিছু বলার আছে, নাই বলার নাই। ডিসলোকেশনকে আমরা যদি একটা ধরে নেই, একটা পারফেক্ট একটা ডিসলোকেশন বা ইউনিট ডিসলোকেশন যদি আমরা বলি, তার মানে হচ্ছে ডিসলোকেশনস অফ ইউনিট স্ট্রেংথ। ডিসলোকেশন উইথ এ বার্গার সেক্টর ইকুয়াল টু 1 ল্যাটিস স্পেসিং, সেটাকে আমরা বলছি যে একটা পারফেক্ট ডিসলোকেশন বা একটা ইউনিট স্ট্রেংথ অফ ডিসলোকেশন অফ ইউনিট স্ট্রেংথ, মানে হচ্ছে এক ল্যাটিস পয়েন্ট থেকে আরেক ল্যাটিস পয়েন্ট পর্যন্ত ডিসলোকেশন মুভ করলো, বার্গার সেক্টর তাকে বললাম ডি, এটা হচ্ছে আমাদের ডিসলোকেশন অফ ইউনিট স্ট্রেংথ। এখন যেটা হচ্ছে এখন যদি
কোনো কারণে বার্গার সেক্টরের এনার্জি যদি এই ইউনিট স্ট্রেংথ থেকে বেশি হয় তাহলে সেটা সাধারণত আনস্টেবল হয়। ডিসলোকেশন গুলো তখন কি হয়, আস্তে আস্তে ভেঙে যায়, স্প্লিট করে হচ্ছে এই ডিসলোকেশন, মনে করো এই এক পয়েন্ট থেকে এই এক পয়েন্ট, এই পয়েন্টে ডিসলোকেশন কি আমাদের এইভাবে মুভ করবে, নাকি সে এই আশেপাশের অন্য কোনো অ্যাটম গুলো এফসিসি বিসিসি কি হয়, অন্যান্য আরো তো লেয়ার থাকে তাই না, এফসিসি বিসিসি হেক্সাগন যেখানে হোক আমাদের তো অনেক লেয়ার অফ অ্যাটমস থাকে, একটার উপর একটা স্ট্যাক করা থাকে, সে কি অন্যদিকে আরেক জাম্প করবে? আমরা এতক্ষণ পর্যন্ত আমরা এটাই পড়ে আসছি, এখান থেকে এইটুকু যাবে তাই না। এখন ডিসলোকেশন কি আসলে কি এইভাবে মুভ করবে, এটা হচ্ছে বি, নাকি সে এইখানে বি1 অন্য আরেকটা লেয়ারে প্রথমে একটা ছোট করে একটা জাম্প করলো, মানে এখান থেকে এখানে যে ডিসটেন্স তার থেকে আরো ছোট করে জাম্প করলো, জাম্প করে সে আরেকটা স্ট্যাকে জাম্প করলো কিনা বি2, তারপর আরেকটা স্ট্যাকে জাম্প করলো কিনা বি3, তারপর আরেকটা স্ট্যাকে জাম্প করে সে এই পজিশন এ টু পজিশন বি বি4, হ্যাঁ এইভাবে করে সে আসলো কিনা। এখন আসলে সে কিভাবে যাবে, সে কি এই বি ডাইরেক্ট শুধু বি তে ডাইরেক্ট বি হিসেবে জাম্প করবে কিনা, পজিশন এ পজিশন বি, সরি 1 2 সব এ বি করে, পজিশন 1 থেকে পজিশন 2 তে হাউ এ ডিসলোকেশন মুভ, এটা কি গ্লাইড যখন করবে সে কি ডাইরেক্ট এ 1 টু বি জাম্প করে বি পরিমাণ বার্গার সেক্টর নিয়ে সে মুভ করবে, নাকি সে প্রথমে এই পজিশন 1 থেকে পজিশন x যাবে, x টু y যাবে, y z বা z যাবে, সেখান থেকে সে 2 পজিশনে আসবে, which one he will do, so it will do। তো এখন সেটা হচ্ছে যে নির্ভর করবে the corresponding বার্গার সেক্টর গুলো এনার্জি ক্যালকুলেশন উপর, কোথায় তার মিনিমাম এনার্জি তার দরকার হবে, সে যদি বি পরিমাণ যেতে তার এনার্জি কম লাগে, অথবা যদি b1 প্লাস b2 দেন b3 প্লাস b4 মুভমেন্ট করতে যদি তার এনার্জি কম লাগে তাহলে সে সেটা মুভ করবে। মানে তাহলে কি হলো, এই যে একটা ইউনিট ডিসলোকেশন ছিল সে স্প্লিট হয়ে গেল, স্প্লিট হয়ে b1 b2 b3 b4 এভাবে ভাগ হয়ে গেল। তাহলে বি হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন করে আমরা দেখব যে বি, এটাকে যদি বি না বলে এটাকে যদি বি বলি তাহলে বি এ হচ্ছে মনে করো b1 b2 b3 b4, যেটা আমাদেরকে হবে কিনা সেটা আমরা বুঝতে পারবো প্রতিটা করেসপন্ডিং এনার্জি যদি আমরা ক্যালকুলেট করি, যেটার এনার্জি ভ্যালু টোটালটা মনে করি এটার ম্যাগনিটিউড যদি এটার থেকে কম হয়, মনে করো এটা আসলো 10 এটা আসলো মনে করো 5, তার মানে কি স্প্লিট হয়ে ডিসোসিয়েট হয়ে ছোট ছোট টুকরো হয়ে ডিসলোকেশনটাকে অন্যান্য অ্যাটমের হেল্প নিয়ে, লেয়ারের অন্যান্য অ্যাটমের হেল্প নিয়ে স্প্লিট হয়ে মুভ করাটা তার জন্য এনার্জিক্যালি ফেভারেবল। ঠিক না, আমরা অনেক সময় কি হয় একটা পাহাড়ে যদি উঠতে চাই, পাহাড়ে আমরা হতে পারে রাস্তা একটা আমরা কি মনে করি বাগান দিয়ে হাঁটছি, ফুটপাথ দিয়ে যেভাবে আছে সেখান দিয়ে আমরা সেভাবে না যাই, আমরা কি করে আমরা ক্রস করে শর্টকাট মেরে দিই না, গার্ডেনের ভিতর দিয়ে মনে করি একটা মাঠের ভিতর দিয়ে হাঁটছো, আমরা শর্টকাট অনেক রাস্তা তৈরি করে ফেলি না, যেভাবে করে একটা ফুটপাথ আছে সেখান থেকে না হাঁটে আমরা রাস্তা একটা শর্টকাট রাস্তা তৈরি করে ফেলি তাই না। তো এইটাও আমাদেরকে এই জিনিসটাই আমাদেরকে বলছে যে আমাদেরকে, কারণ কি আমরা শর্টকাট করছি কেন, আমাদেরকে কম ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে, তো সেইখানে হচ্ছে এটাই আমি ডিস্টেন্সটাকে হচ্ছে আমি এনার্জিতে আমি প্রকাশ করছি। কিভাবে প্রকাশ করব, আমি প্রতিটাকে স্কোয়ার করব। কেন স্কোয়ার করলাম, হচ্ছে ডিসলোকেশন এনার্জিকে আমরা বার্গার সেক্টরকে আমরা স্কোয়ার করে আমরা প্রকাশ করতে পারি, সেটা ডেরিভেশন আমরা পরে দেখবো, আপাতত শুধুমাত্র আমরা কথাটা জেনে রাখি। তাহলে আমরা যদি একটা দেখি, একটা মনে করো ডিসলোকেশন এর আমরা এনার্জি থেকে আমরা কিভাবে আমরা স্ট্রেংথ বা এনার্জি আমরা কিভাবে ক্যালকুলেট করব, আমরা যদি ডিসলোকেশন যদি এটা হয় আমরা তার ম্যাগনিটিউডটাকে আমরা ক্যালকুলেট করব, এ নট হচ্ছে আমরা কি করব রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার করে আমাদের এই ম্যাগনিটিউডটা আমরা বের করব, বের করে সেইটাকে পুরোটাকে আমি স্কোয়ার করব, স্কোয়ার করলে তাহলে আমি যেটা পাবো সেই টার্মসটা হচ্ছে আমাদের ওই বার্গার সেক্টরের আমাদের ডিসলোকেশনের এনার্জি বলবো আমরা তাকে। তো এভাবে করে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব, ক্যালকুলেশনটা আমরা করব হচ্ছে আমাদের এই যে একটা एग्जांपल, এটা টিচারের বই থেকে নেয়া, determine whether the dislocation dissociation reaction is feasible। এই যে একটা ডিসলোকেশন এখানে দেখানো আছে 110 একটা ডিসলোকেশন আছে, ডিসলোকেশনটা কি এইভাবে মুভ করবে
নাকি সে দুটো পার্টে স্প্লিট হবে বা ডিসোসিয়েট হবে, ডিসোসিয়েট হয়ে সে মুভ করবে। হুইচ ওয়ান ইজ ট্রু? হ্যাঁ, কোনটা হবে সেটা আমরা কিভাবে করব? প্রথমে আমরা চেক করব, আমরা তিনটে স্টেপে আমরা যাব। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। স্টেপ 1 এ হচ্ছে প্রথমে আমরা x y z কম্পোনেন্টস অফ বোথ সাইড ম্যাচ হয় কিনা, এইটার সাথে এই দুইটার x কম্পোনেন্ট ম্যাচ কিনা, y এর সাথে ম্যাচ হয় কিনা, z এর সাথে ম্যাচ হয় কিনা সেটা আমরা দেখব। করার পরে আমরা এনার্জি ক্যালকুলেশন করব, বি স্কয়ার বের করব। বি স্কয়ার কিভাবে বের করব? এই যে আমরা ম্যাগনিটিউড বের করে আমরা স্কয়ার করে দেব, করলে আমরা হচ্ছে বি স্কয়ার এনার্জি পাবো। করার পরে তারপর আমরা দেখব যে কোথায় আমাদের এনার্জি কম। তাহলে আমরা প্রথম স্টেপটা কি, আমাদের এক্স কম্পোনেন্ট গুলোকে আগে আমরা দেখি। এক্স কম্পোনেন্ট গুলো কি, এই রিঅ্যাকশনের বাঁ দিকে যেটা আছে সেটা হচ্ছে মনে করি এটা হচ্ছে আমাদের B1, এটা বি বলি, বি, এটা হচ্ছে B1 B2। বি এর এক্স কম্পোনেন্ট হচ্ছে 0 বসালাম। এখানে B1 এর এক্স কম্পোনেন্ট কি হচ্ছে +1/6, তারপর এই পাশে হচ্ছে -1/6। এভাবে করে করে x y z আমরা ম্যাচ করলাম যে আচ্ছা ঠিক আছে, এটার সাথে 0, এটা 0, -1/2 এইটা বাঁ পাশে, এগুলো হচ্ছে আমাদের বাঁ পাশে ছিল b, এটা হচ্ছে B1, এটা হচ্ছে B2। তাহলে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড আমাদেরকে ম্যাচ করে গেল। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা এনার্জি গুলো ক্যালকুলেট করি। এনার্জি গুলো আমরা কিভাবে ক্যালকুলেট করব? আমরা যে ফর্মুলা যেটা দেখলাম, আমাদের ভেক্টরের ফর্মুলা দিয়ে আমরা এনার্জি গুলো আমরা ক্যালকুলেট করে ফেললাম। এই এনার্জি যদি আমরা ক্যালকুলেট করি, তোমরা একটু নিজেরা একটু খাতায় করবা, সবাই একটু খাতায় কুইক করে ফেলো, 1 মিনিটের মধ্যে কুইক করে ফেলো। ফর্মুলাটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এটা। আমরা এখন এই যে আমরা বি স্কয়ারের মান বের করো, সরি বি স্কয়ারের মান বের করো, B1 স্কয়ারের মান বের করো, B2 স্কয়ারের মান বের করো। ঠিক আছে, সবাই একটু কুইক খাতায় করে ফেলো, 1 মিনিট সময় কুইক কুইক করে নাও। শেষ হলে রেজ হ্যান্ড করবে। কি রায়হান করেছো? স্যার B1 আর B2 এর মান যদি যোগ করি তাহলে তার মানে বি এর চেয়ে তোমাকে আমি কম যোগ করতে আসে। বলি না, আমি তোমাকে তিনটা মান শুধু বের করতে বলেছি, স্কয়ার করতে বলেছি। বের করে স্কয়ার গুলো করো। বি স্কয়ার কত হয় প্রতিটার জন্য, বি স্কয়ার, B1 স্কয়ার, B2 স্কয়ার, এগুলো মান বের করো। স্যার B1 হচ্ছে a স্কয়ার বাই 2। জোরে বলো। B1 স্কয়ার ইকুয়াল a স্কয়ার বাই 2। আচ্ছা দাঁড়া, আমরা একটু বাকিটা আর কেউ কমপ্লিট করেছো? হ্যাঁ, a স্কয়ার বাই 2। পুরো বি স্কয়ারের মান বের করেছো? স্কয়ার করো। হ্যাঁ মেহেদি বলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নির্ঝর কিছু বলতে চাচ্ছ? আর ডিসোসিয়েশন করা কম B2 আসে, আর B3 হচ্ছে a স্কয়ার বাই 6। মানে স্যার ডিসোসিয়েশন করা একটু কম আসে যেটা যোগ করে। আমরা দেখি, আমরা বি, এটাকে আমরা বি স্কয়ার হচ্ছে a স্কয়ার বাই 2 আসছে। জি স্যার, এই টেস্ট আর B1 স্কয়ার কত এসেছে? a স্কয়ার বাই 6। দুইটা আর স্কয়ার টেস্টে। হ্যাঁ, তাহলে আমাদের এখন কোনটা বড়? আমাকে এখন বলো তো কোনটা বড় আমাদের? a স্কয়ার বাই 2 বড় স্যার, ওই দুটো যোগ করার পরে তো a স্কয়ার বাই 3 আসবে। আচ্ছা আমি আরেকজনকে জিজ্ঞেস করি, এই রাকিব, রোল 4, জি স্যার।
বড় কোনটা, বাম পাশ না ডান পাশ? স্যার বাম পাশ বড়। বাম পাশ বড় হলো, তাহলে আমাদের কি হবে, যে এখন কি আমাদের তাহলে কি স্প্লিটিং হবে নাকি হবে না? স্যার এটা ফিজিবল, মানে হবে, হওয়ার কথা আর কি। হ্যাঁ, তার মানে কি, যেহেতু তার মানে কি আমি যদি ইউনিট ভেক্টরে যদি জাম্প করতে চাই, মানে এইখানে তার মানে হচ্ছে যে এই ধরো এই যে পজিশন 1 থেকে যদি আমি 2 তে যেতে চাই, 1 থেকে 2 তে আমি মনে করো এইখানে আবার করি, পজিশন 1 পজিশন 2 পজিশন 1 এখন হচ্ছে পজিশন 1 থেকে 2 তে আমি যদি ডাইরেক্ট যাই সেটা হচ্ছে আমাদের বি। আর যদি আমি এখানে আরেকটা পজিশন আরেকটা অন্য একটা অ্যাটম হয়ে যায়, ভায়া একটা অ্যাটম হয়ে যায়, যেটাকে বললাম বি1 বি2, দেখা গেল যে এইখানে আমার কষ্ট কম হচ্ছে। তাহলে আমি কি করব, ডিসলোকেশনটা from 1 to 2 ডাইরেক্ট জাম্প না করে he will jump from 1 to 3 position then 3 to 2 position। আমার আঁকার জন্য মনে হচ্ছে একটু ডিসটেন্সটা বেশি, আসলে সেটা না, আমরা দেখবো আস্তে আস্তে দেখবো। তো আমরা সেটা হচ্ছে তার জন্য এনার্জেটিক্যালি ফেভারেবল। মনে করো আমি একটা মনে করো এভাবে মুভ করতে হলে যে পরিমাণ এনার্জি আমাকে দিতে হচ্ছে, আমি মনে করো এই যে মানে লেয়ার অফ অ্যাটমস আছে এখানে, হ্যাঁ, আমি এইখান থেকে আমি জাম্প যেতে হলে এইভাবে করে পুরো একটা লেয়ারকে আমার ডিঙ্গিয়ে এই পজিশনে যেতে হচ্ছে। আমি যদি অন্য আরেকটাতে চিপা দিয়ে আরেকটা ফাঁক দিয়ে চলে যাই, আমার বিভিন্ন রকম সাইড থাকে, জায়গা থাকে, আমি ওইভাবে করে যদি মুভ করতে পারি সেটা আমার জন্য এনার্জেটিক্যালি ফেভারেবল। তার মানে কি, আমি একটা ডিসলোকেশন ডিসোসিয়েশন হবে কিনা বা স্প্লিটিং হবে কিনা সেটা আমি সিম্পল ক্যালকুলেশন করে আমি বের করে নিতে পারবো। ঠিক আছে, পারফেক্ট ইমপারফেক্ট এমনি তোমাদের জানার জন্য তোমরা একটু ডিটেইলের বইতে 154 পেজে আছে, একটু পড়ে নিও। এটা আর বেশি কিছু পরীক্ষার জন্য লাগবে না, কিন্তু একটু জেনে রাখার জন্য ভালো। ডিসলোকেশন জিনিসটা খুবই মজার, জেনে রাখার জন্য ভালো। এখন আসি কেন এই ডিসলোকেশন মুভ করবে। ঠিক আছে, কেন ডিসলোকেশন মুভ করবে? ক্রিস্টালে একটা আমরা জানি কি একটা ইয়েল বেসিস বলে একটা জিনিস আছে, যেটা আসলে আমাদের প্লাস্টিক ডিফর্মেশন হয়, তাই না? এটা তো আমরা এখন পর্যন্ত আমরা নিশ্চিতভাবে জানি, আমরা 2-1 এর সেশনালে আমরা করে সেগুলো বের করেছি। ইয়েল স্ট্রেস, ইয়েল পয়েন্ট, অফসেট ভ্যালু, অফসেট 0.2% আমাদের অফসেট স্ট্রেস, আমরা এগুলো সবই আমরা বের করেছি। হ্যাঁ, তো আমরা জানি যে কখন আমাদের ইল্ড স্ট্রেস আমরা পাই, ইল্ড স্ট্রেস পেলে আমরা মুভ করে। বেসিক্যালি আসলে কি হয়, স্লিপ আমরা এখন পর্যন্ত দেখে আসছি, এই কথাটা স্লিপ হয় হচ্ছে শিয়ার স্ট্রেসের কারণে। বাইরে থেকে যে আমরা নরমাল স্ট্রেস দিচ্ছি টেনসর বা কম্প্রেসিভ, সেটা না, ম্যাটেরিয়ালের ভিতরে সেটা রিজলভ হয়ে যে শিয়ার কম্পোনেন্ট তৈরি হচ্ছে, সেই শিয়ার কম্পোনেন্টের কারণে আমাদের স্লিপ হচ্ছে। Since sleep is caused by shear stresses, the yield stress for crystal is best expressed in terms of a shear stress resolved on the sleep plane and in the sleep direction. Sleep হচ্ছে shear stress এর কারণে। shear stress এর কারণে যদি স্লিপ মুভ করছে, আমি yield stress কে আমি ডেসক্রাইব করব হচ্ছে বেসিক্যালি আসলে কতটুকু পরিমাণ স্ট্রেস আমাদের ডিসলোকেশন দিলে ডিসলোকেশন করে আসলে সে মুভ করবে, সেটাকে আমি হচ্ছে এই yield stressটাকে আমি রিজলভ করব at shear component in the slip plane in the slip direction। এই স্ট্রেস, যে স্ট্রেসটা পেলে সে নড়াচড়া করা শুরু করবে, সেই স্ট্রেসটাকে আমরা বলবো এই রিজলভ। এই শিয়ার স্ট্রেসটা যেহেতু রিজলভ কম্পোনেন্ট, তাকে আমরা বলবো হচ্ছে রিজলভ শিয়ার স্ট্রেস। মিনিমাম যে স্ট্রেসটা আমাকে দিতে হবে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রিটিক্যাল রিজলভ শিয়ার স্ট্রেস। এই স্ট্রেসটা তার জন্য হচ্ছে সাফিসিয়েন্ট স্ট্রেস হতে হবে, যেটা আসলে সে মুভ করবে। ঠিক আছে, এটা আমরা কিভাবে প্রমাণ করব, আমরা আসি। প্রমাণটা করব হচ্ছে, আচ্ছা এই আগে একটা মনে করো একটা সিলিন্ডার দিয়ে আমরা এটাকে একটু বুঝি। এই সিলিন্ডারের উপরে একটা প্লেন নরমাল হচ্ছে, এইখানে আমি Fn পরিমাণ তাকে আমি স্ট্রেস দিচ্ছি, এটা হচ্ছে কি একটা টেনসাইল স্ট্রেস দিচ্ছি, তাই না? টেনসাইল লোড দিলাম, টেনসাইল লোড দিলে তাহলে এই একটা তার যে প্লেন, এটা ক্রস সেকশন, এটাকে An দিয়ে বা অন্য কিছু আমরা সামনে প্রকাশ করব। আর এটার প্রভাবে আলটিমেটলি আমাদের মনে করো একটা স্লিপ প্লেনটা মনে করো আমাদের Fn এর সাথে আমাদের মনে করো সে ফাই অ্যাঙ্গেল করে আছে। হ্যাঁ, এই হচ্ছে তার স্লিপ ডিরেকশন, আর এটা হচ্ছে স্লিপ প্লেনের উপরে একটা নরমাল ডিরেকশন। তাহলে Fn এই ডিরেকশনটাকে আমি এখানে
এইভাবে করে এটাকে বললাম ফাই, এটাকে বললাম হচ্ছে ল্যামডা। তাহলে আমি কি বলতে পারি, এই কস ফাই আমরা কি বলতে পারি, কস ফাই আমরা বলতে পারি যদি আমরা এরিয়া দিয়ে দেখাই, এই যে আমাদের ক্রস সেকশন এরিয়া ওভার হচ্ছে এটা একটা প্রজেকশন, এটাকে আমরা তার ফাই বরাবর একটা প্রজেকশন আছে, সেটা যদি এএসপি বলি, এই এরিয়াটাকে বা এই প্লেনটাকে আমি এভাবে করে প্রকাশ করতে পারি। cos ফাই ইকুয়ালস টু হচ্ছে আমাদের an ওভার a sp। এইটুকু আমরা দেখলাম। এখন আমরা আসি এখানে, এইটা যদি দেখি আমাদের এই যে একটা বরাবর যে আমি একটা লোড দিলাম এফ বা এফ এন যেভাবে আমরা বলি, সরি এফ বলি, হ্যাঁ বাইরেরটাকে আমরা শুধু এফ বলি। এই লোড যদি থাকে এখানে আমাদের স্ট্রেস তাহলে কি হবে, স্ট্রেস আমরা কিভাবে প্রকাশ করি, লোড ওভার এরিয়া। এরিয়াটা কি এরিয়া, ইনিশিয়াল এরিয়া, তাই না? আমাদের ইঞ্জিনিয়ারিং স্ট্রেসকে আমরা সেভাবেই প্রকাশ করি ইনিশিয়াল এরিয়া দিয়ে। এই এ নটটা হচ্ছে আমাদের এখানে ইনিশিয়াল এরিয়া, আর এইটা হচ্ছে আমাদের স্লিপ প্লেন। এই স্লিপ প্লেনটা যদি আমরা বলি, স্লিপ প্লেনটা হচ্ছে স্লিপ প্লেনের উপরে যে ডিরেকশন থাকবে প্যারালালি যেটা থাকবে সেটা হচ্ছে কি ডিরেকশন, স্লিপ ডিরেকশন। আবার তার উপরে একটা আমি নরমাল একটা ডিরেকশন আমি ড্র করে রাখলাম, নরমাল টু স্লিপ প্লেন। এখন হচ্ছে এই যদি আমাদের লোড ডিরেকশন সাথে চিন্তা করি, স্লিপ ডিরেকশনটা হচ্ছে ল্যামডা অ্যাঙ্গেল করে আছে, আর স্লিপ নরমালটা হচ্ছে আমাদের ফাই অ্যাঙ্গেল করে আছে। তাহলে এখন আমি যদি এই নরমাল কম্পোনেন্টে যদি চিন্তা করি, রিজলভ করি, এফ এর এই বরাবর আমাদের ফোর্স কি হবে, এফ কস ফাই, ঠিক আছে। স্লিপ ডিরেকশন বরাবর আমাদের কম্পোনেন্ট কি হবে, এফ কস ল্যামডা, আচ্ছা এফ কস ল্যামডা। এখন আমরা এই কস ফাই কে আমরা কি বলতে পারি, যদি আমরা ওই যে প্রজেকশন দিয়ে যদি আমরা যাই, আমরা কস ফাই কে আমরা তাহলে বলতে পারি ক্রস সেকশন এরিয়া যেটা ছিল সেটা এ নট ওভার হচ্ছে আমাদের, এটাকে যদি এ ফাই বা এএসপি যেভাবে বলি, আমরা এই ফাই বললাম, এই ফাই দিয়ে আমরা প্রকাশ করি, তাহলে আমরা এইভাবে করে আমরা প্রকাশ করতে পারি। তাহলে আমরা এ নট এর একটা ভ্যালু পাই, বা এ ফাই এরও আমরা একটা ভ্যালু আমরা বের করতে পারি, ঠিক আছে। এ ফাই বা এ নট এগুলো হচ্ছে আমাদের এরিয়া গুলো। তাহলে যদি আমরা পাই তাহলে আমরা কি করতে পারি, নরমাল স্ট্রেস যদি চাই, নরমাল স্ট্রেসটা কি হচ্ছে, এই বরাবর আমাদের নরমাল স্ট্রেসটা তাহলে কি হবে, নরমাল স্ট্রেস যদি আমরা সিগমা এন বলি, সেটা হবে কি এফ এন ওভার হচ্ছে কি হবে এ ফাই। এখন এফ এন এর মান আমরা জানি এফ কস ফাই, আবার এফ আই এরও মান আমরা জানি, এফ আই এর মান আমরা কত, এফ আই এর মান হচ্ছে আমাদের কি হবে এ নট ওভার কস ফাই। যদি আমরা বসাই তাহলে আমরা নরমাল স্ট্রেসটা পাচ্ছি সিগমা কস স্কয়ার ফাই। শিয়ার কম্পোনেন্টটা তাহলে কি হবে, শিয়ার কম্পোনেন্ট একইভাবে হচ্ছে আমাদের সিগমা এস, যদি বলি যে শিয়ার স্ট্রেসটা হবে এটা, তাহলে এফ এস ওভার এফ আই। এফ এস এর মান আমরা জানি এফ কস ল্যামডা, বসিয়ে দিলাম। আবার হচ্ছে এফ আই এরও আমরা মান জানি, এফ আই হচ্ছে আমাদের কি হবে এ নট ওভার কস ফাই, বসিয়ে দিলে আমরা কি পাবো সিগমা কস ফাই কস ল্যামডা। এই যে শিয়ার কম্পোনেন্ট শিয়ার স্ট্রেস যেটা পেলাম, এই সিগমা কস ফাই কস ল্যামডা, সিগমাটা কি আমরা বাইরে থেকে যে টেনসাইল স্ট্রেসটা দিয়েছিলাম সেই স্যাম্পলটা, সেটাতে যে পরিমাণ স্ট্রেস তার মধ্যে লাগছে সেটা হচ্ছে আমাদের সিগমা। cos ফাই cos ল্যামডা হচ্ছে কি আমার এখানকার কম্পোনেন্ট, শেয়ার প্লেনের উপরে আমাদের কম্পোনেন্ট। তাহলে এই যে cos ফাই cos ল্যামডা ইকুয়ালস টু আমরা বললাম যে শিয়ার স্ট্রেস। হ্যাঁ, শিয়ার স্ট্রেসকে আমরা কি দিয়ে বলি, অনেক সময় আমরা টাও দিয়ে প্রকাশ করি না, আমরা টাও দিয়ে বলি না শিয়ার স্ট্রেসকে। তাহলে আমি এখন টাও দিয়ে লিখলাম, সিগমা এস আর লিখলাম না, টাও দিয়ে লিখলাম। তাহলে কি হলো, টাও ইকুয়ালস টু সিগমা cos ফাই cos ল্যামডা। আচ্ছা এখানে থিটা বলা আছে, আমাদের cos ফাই, আমাদের এখানে আমরা cos ল্যামডা বলে দিলাম। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের একটা, আমরা এইটুকু আমরা পেলাম। এই যে যেটা পেলাম এই জিনিসটাকে যদি এই cos ফাই cos ল্যামডাকে যদি আমরা m বলি, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে টাউ ইকুয়ালস টু সিগমা m। এই জিনিসটাকে বলা হয় শিমিট ল। শিমিট নামের এক ভদ্রলোক এই জিনিসটাকে আমাদেরকে উনি এটাকে প্রপোজ করেছিলেন প্রথম। এটা হচ্ছে আমাদের শিমিট ল, যেখানে এম অংশটুকুকে বলা হয় শিমিট ফ্যাক্টর।
শিমিট ফ্যাক্টর, নাম শুনে জার্মানি মনে হয়, আমি এক্সাক্ট মনে নেই, জার্মানি হবে এটা। তো শিমিট ফ্যাক্টর হচ্ছে এমটা হচ্ছে cos phi cos lambda, আর এটা হচ্ছে আমাদের স্ট্রেস যেটা ছিল সেটা। এই স্ট্রেসের সাথে আমাদের cos phi cos lambda এই অংশটুকু হচ্ছে আমাদের এই জিনিসটাকে বলা হচ্ছে শিমিট ল। শিমিট লটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কেন? কারণ এটাই হচ্ছে আমাদেরকে ডিফাইন করবে হচ্ছে টাও, যেটা টাও হচ্ছে আমাদের শিয়ার কম্পোনেন্ট, যে শিয়ার কম্পোনেন্টের কারণে আমাদের ডিসলোকেশন মুভ করে, যেটাকে আমরা এটা হচ্ছে আমাদের রিজলভ করে না, এই যে শিয়ার প্লেনে আমাদেরকে এই যে এফ কে রিজলভ করে না, তাই এটাকে আমরা বলবো হচ্ছে রিজলভ শিয়ার স্ট্রেস। এই টাওটাকে বলবো হচ্ছে আমরা একটু টাও আর দিয়ে প্রকাশ করি, রিজলভ শিয়ার স্ট্রেস। রিজলভ শিয়ার স্ট্রেসটা কখন ম্যাক্সিমাম হবে বলতো? যখন আমাদের এই অ্যাঙ্গেল গুলোকে আমি ম্যাক্সিমাম করতে পারবো, তাই না? এই অ্যাঙ্গেল গুলো আমাদের ম্যাক্সিমাম কখন হবে? যখন হচ্ছে তারা যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে আমাদের এটা মান কত হবে? টাও ম্যাক্স যখন বলবো, টাও আর ম্যাক্স, তখন হচ্ছে আমাদের তখন আমাদের ম্যাক্সিমাম যখন 45 ডিগ্রি থাকলো, 45 ডিগ্রিতে যদি থাকে, 45 ডিগ্রিতে যদি থাকে, তখন আমাদের এটা মান কত হবে? সিগমার মান কত, সরি টাও এর মান কত হবে? সিগমা বাই 2, তাই না? 1/√2 1/√2 করে সিগমা বাই 2 পাবো না? তাহলে সিগমা বাই 2 যখন পাবো, তার মানে টাও ম্যাক্স এর মান হচ্ছে সর্বোচ্চ হবে যখন হচ্ছে আমাদের এই যে ইয়েল্ড স্ট্রেস যদি বলি বা এক্সিয়াল যে লোডটা আমরা অ্যাপ্লাই করেছি তার হাফ যখন হবে। এই যে ম্যাক্সিমাম যখন হচ্ছে, যখন আমাদের রিজলভ আমাদের স্ট্রেস গুলোকে আমাদেরকে ওই ভ্যালুটাকে আমাদেরকে প্রদান করতে হবে তার মুভমেন্ট করানোর জন্য, সেটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যালি রিজলভ শিয়ার স্ট্রেস, যেটা হচ্ছে আমাদের এই পরিমাণ স্ট্রেস যদি তাকে আমি না দেই, সে আমাদের ম্যাটেরিয়াল মুভ করবে না। কখন মুভ করবে? যখন আমাদের টাও আর এর ভ্যালুটা ক্রিটিক্যাল রিজলভ শিয়ার স্ট্রেস যে ভ্যালুটা পাচ্ছি তার থেকে বেশি হবে, তখন আমাদের ম্যাটেরিয়ালে মুভ করবে। আমরা একটু এটাকে আমরা দেখি। রিজলভ স্ট্রেসটাকে মুভ করাতে হলে আমাদের ক্রিটিক্যালি একটা মিনিমাম ভ্যালুর উপরে আমাদেরকে যেতে হবে। এখন আমরা কয়েকটা কন্ডিশন আমরা একটু চিন্তা করি। কয়েকটা কন্ডিশন যদি আমরা একটু চিন্তা করি, মনে করো এখানে আমাদের মনে করো ল্যামডা এবং ফাই, হ্যাঁ, ল্যামডা এবং ফাই এর মান একটা মনে করো আছে হচ্ছে 90, আর একটা হচ্ছে আমাদের 0। এই পজিশনে আমাদের ডিসলোকেশনটা হচ্ছে আমাদের স্লিপ প্লেনটা হচ্ছে এরকম থাকবে আমাদের। কেন? আমরা যদি দেখো স্লিপ প্লেনটা ল্যামডা, এখানে ল্যামডাটা দেখো, ল্যামডার ভ্যালু যখন 90 হবে, তার মানে কি ল্যামডা কখন 90 হবে? তার মানে এইভাবে থাকবে না, এই যে এইভাবে হলে আমাদের ল্যামডা 90 না, এই প্লেনটার যখন হবে, তার মানে ওইভাবে যখন হবে তখন আমাদের টাওয়ারের মান কত? 0। টাওয়ারের মান হচ্ছে আমি 0 পাই। আচ্ছা ঠিক আছে। এখন যদি আমাদের মনে করো ফাই হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ফাইটাকে 90 ডিগ্রি কখন হবে? যখন আমাদের ফাই 90 ডিগ্রি হলে কি হতে হবে? এই প্লেনটাকে রোটেট করিয়ে আমাদেরকে এইভাবে এই পজিশনে নিয়ে আসতে হবে না? মানে এইটার মতো আনতে হবে না? এই পজিশনে আসবে না? তখন আমাদের টাওয়ারের মান কত হবে? এই রিজলভ স্ট্রেসের মান কত হবে? 0। তার মানে হচ্ছে এইখানে হচ্ছে আমাদের টাওয়ারের মান হচ্ছে আমাদের এখানে পেলাম 0, যখন আমাদের এক্স্যাক্টলি এই 90 ডিগ্রিতে থাকলো, এটা এইভাবে যদি থাকে তখন হচ্ছে আমি পাচ্ছি 0। আবার যদি এক্স্যাক্টলি এটার সাথে প্যারালালি থাকে তখন আমি তার মান পাচ্ছি হচ্ছে 0। আমি ম্যাক্সিমাম কোথায় পাবো? মনে করো যদি 45 ডিগ্রি করে থাকে তাহলে আমি টাওয়ার মান কত পাচ্ছি? সিগমা বাই 2, সিগমা যদি ইলাস্ট্রেস বলি ys বাই 2। তাহলে টাও এস এর মানে তাহলে আমি ম্যাক্স কখন পাচ্ছি? টাওয়ারের একটা পার্টিকুলার ভ্যালু পাচ্ছি হচ্ছে আমরা 45 ডিগ্রি। তার মানে এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, ঠিক না? এই ভ্যালুটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। মানে এইটা যদি তাকে দিতে পারি সে খুব মনের আনন্দে মুভ করতে পারবে। যদি 0 হয় তখন কি হবে? তখন সে মুভ করতে পারবে না। তখন কি হবে? আমাদের
ন্যাচারালটার ভিতরে আমাদের ক্র্যাক ডেভেলপ করবে, সে ফেল করবে, সে গ্লাইড করবে না, সরি ডিফর্ম করবে না, ডিফর্ম করবে না, সে কি করবে, সে ক্র্যাক হয়ে যাবে। সরি, তার মানে কি বুঝলাম, স্লিপ প্লেনটা আমাদের লোডিং কন্ডিশন, যেটা এফ হচ্ছে আমাদের লোডিং কন্ডিশন, কোন ডিরেকশনে লোড দিচ্ছি, লোডিং কন্ডিশনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লোডিং কন্ডিশনটা নির্ভর করবে সে আসলে কোন স্লিপ প্লেন গুলোতে সে ডিফর্ম করতে পারবে। ঠিক আছে, আজকে এখানে শেষ। আমি তোমাদেরকে অ্যাটেন্ডেন্স দিয়ে নিই। অ্যাটেন্ডেন্সটা তোমাদের দেওয়া হয়নি, অ্যাটেন্ডেন্সটা আমি কুইকলি অ্যাটেন্ডেন্স দিয়ে নিই। আবার ভুলে যায় তোমাদের, আমাদের পুরোনো ব্যাচের কয়জন আছো আমি সেটা মনে থাকে না আমার। এই সীমান্ত, তুমি তো